শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই ৭১ পূর্ব ছাত্র নেতাদের, যারা ৫২, ৬২, ৬৬, ৬৯-এ গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল ৩০ লাখ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল ৭১ সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? আবু সালে মোহাম্মদ নুরুল ইসলাম, পিতা মোহাম্মদ আজিজুর রহমান, মাতা আনোয়ারা বেগম, গ্রাম রাজবল্লভপুর, শেরপুর পৌরসভা, উপজেলা শেরপুর সদর, জেলা শেরপুর, বিভাগ ময়মনসিংহ। আমি গোবিন্দ কুমার পিস মেমোরিয়াল ইনস্টিটিউশনের থেকে এসএসসি পাস করেছি। শেরপুর সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি। আনন্দমোহন সরকারি কলেজ থেকে আমি বিএসসিতে ভর্তি হই, সেকেন্ড ইয়ারে পড়ি। তখন মুক্তিযুদ্ধ শুরু হয়। তখন আমি শেরপুরে চলে যাই। আর মাঝখানে ৬৬-৬২ শিক্ষা আন্দোলন, যখন আমি ক্লাস 7-এ পড়ি, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন। আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন করতাম। ২৫শে এপ্রিল শেরপুরে পাক হানাদার বাহিনী ঢুকে আমার যে স্কুল গোবিন্দ কুমার, সংক্ষেপে GKPM ইনস্টিটিউশন, সেখানে তারা ক্যাম্প করে। প্রথম দিন ঢুকেই তারা একটা শনির মন্দির আছে, সেই মন্দিরে যে পুরোহিত, তাকে হত্যা করে। তারপর আহমদ আলী নামে একজন রাস্তায় বসে বাদাম বিক্রি করত, তাকে হত্যা করে। এর আগের ঘটনাটা হলো ২১শে এপ্রিল রাতে তৎকালীন যিনি এমএলএ ছিলেন জনাব আনিসুর রহমান অ্যাডভোকেট, এমপি ছিলেন জনাব নিজামুদ্দিন আহমেদ, ওনারা সহ নেতৃবৃন্দ সুরেন্দ্র মোহন সাহা বাড়িতে বসে আলোচনা করছে। আর শেরপুর ছিল, শহরটা ছিল হিন্দু প্রধান এলাকা। সেখানে সেই পরিবারদেরকে কিভাবে আমরা ভারতে নিয়ে যেতে পারি, সেই আলোচনার শেষে দায়িত্বটা আমাকে সহ আমার আরও কয়েকজন বন্ধু বান্ধবকে দেওয়া হয়। আমরা ২২ এপ্রিল তাদেরকে নিয়ে কয়েকটা ট্রাক বাস সহ রওনা দিই। তার আগে ২২ এপ্রিল আমি নালিতাবাড়ির বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, আমার মামাতো ভাই বাচ্চু, ৩ জনে আমরা ওপারে যাই। অর্থাৎ আমাদের বর্ডার কিন্তু মেঘালয় হলো আমাদের বর্ডার। আমরা সেখান থেকে ওপারে গিয়ে পুরাকাশিয়া বিএসএফ ক্যাম্পে যাই। যাওয়ার পরে তাদেরকে বলি যে আমরা আমাদের এলাকার লোকজনকে, যাদেরকে মেরে ফেলতে পারে, তাদেরকে এপারে আনতে চাই। তাৎক্ষণিকভাবে সেখানে যে ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন বলজিৎ সিং
तेगी তিনি হিন্দিতে বললেন যে तुम लोग रुको हम सेंट्रल में बात करके तुमको জানাতে है তো তিনি বিএসএফ এর কেন্দ্রে জানালেন জানানোর পরে বিএসএফ এর কেন্দ্র থেকে আধা ঘন্টা পরে বলা হলো যে ঠিক আছে তাদেরকে আসতে দাও পরে আমরা চলে গেলাম 23 তারিখে 23 এপ্রিল আমরা কিছু ট্রাক বাস নিয়ে সেই পরিবারগুলিকে সবাইকে তো একসঙ্গে নেওয়া সম্ভব না তখন তো হয়তো হাজার হাজার বাস ছিল না ট্রাকও ছিল না তাদেরকে নিয়ে আমরা রওনা দিই বাজিতখিলা নামে একটা জায়গা আছে শেরপুর শহর থেকে মাইল 3 দূরে গাঢ় পাহাড়ে যাওয়ার পথে সেখানে হামিদ চেয়ারম্যান নামে একজন ব্যক্তি এবং শেরপুর শহরের আলাউদ্দিন মিয়া এই দুইজন আমাদেরকে গাড়িগুলো আটকিয়ে দেয় যেতে দিবে না তখন আমরা আবার তখন তো আর মোবাইলের যুগ ছিল না আমাদের দুই একজন গিয়ে নেতাদের খবর দেয় নেতৃবৃন্দ তখন আসেন তাদেরকে কিছু টাকা দিয়ে ম্যানেজ করে তারপরে পার হওয়ার সুযোগ দেয় এইভাবে শেষ প্রতিদিন পারাপার হচ্ছে 25 এপ্রিল সর্বশেষ আমাদের ওখানে নারায়ণপুর নামে একটা এলাকা আছে সেই এলাকায় কয়েকটি হিন্দু পরিবার তাদেরকে নিয়ে যেতে হবে সেটাই শেষ দায়িত্বটা আমার উপরে পড়ে আমাকে একটা রাইফেল দেওয়া হয় রাইফেল কিন্তু আমি চালাতে জানি না তো রাইফেল দিয়ে রং সাইড তখন রং সাইড ছিল তোমরা সেটা হয়তো জানো না অর্থাৎ ড্রাইভারের ডান পাশে বসে রাইফেলটার বাইরে রেখে নলটা বসে আমাকে শিখিয়ে দেওয়া হয় কীভাবে গুলি করা করতে না তো যাই হোক রাস্তায় কোনো বাধা আসেনি আমরা নিরাপদে তাদেরকে পার করে দিই এর মধ্যে লুটপাট শুরু করেছে কানাডার বাহিনী এবং 27 তারিখে আমরা বন্ধু বান্ধব যারা ছিলাম তারা ওপারে হালচাটি নামক একটা জায়গা আছে এই পারে হলো রাংটিয়া ওপারে হালচাটিতে যাই হালচাটির থেকে 2 দিন থাকার পরে আমরা সেখান থেকে ডালু মানে বারাঙ্গাপাড়ায় গিয়ে ওখানে আশ্রয় নিই সেখানে কমিউনিস্ট পার্টির অফিস ছিল সেখানে আমরা আশ্রয় নিই তারপর আমাদের নামে ওই শরণার্থী তো বিভিন্ন জেলার থেকে যাচ্ছে আমাদের নামে রেশন কার্ড ইস্যু করা হয় সে কাগজগুলো আমার কাছে আছে মের প্রথম সপ্তাহে আমাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হয় এবং এখানে যে ইয়ুথ ক্যাম্পের যিনি দায়িত্বে ছিলেন অধ্যক্ষ মতিউর রহমান ময়মনসিংহের যিনি ধর্মমন্ত্রী ছিলেন মারা গেছেন আমরা তোরা হলো মেঘালয়ের রাজধানী একটা জেলা রাজধানী ছিল সেখান থেকে মাইল 7 আগে রমনাবাগ নামে একটা জায়গা আছে জঙ্গলে পরিপূর্ণ আমরা যেহেতু প্রথম আমরা তারাই দিয়ে বা খাটিয়া করে তাঁবুর ভিতরে আমরা একটা কোম্পানি প্রায় 100 এক কোম্পানির বেশি 150 জনের মতো কয়েকটা তাঁবু খাটিয়ে সেখানে আমরা অবস্থান নেই এবং এই যে ঝোপঝাড় জঙ্গল কেটে সেখানে অবস্থান নেই এবং সেই সময় আমরা কিন্তু বাঘ ভালুক সিংহ হাতি কিছুই দেখি না এখন কিন্তু শেরপুরে এটা বিভিন্ন খবরেই আসে হাতি ঢুকে কিন্তু শেরপুরে বর্ডার এলাকায় হাতি ঢুকে শিবর্ডে ঝিনাইগাতি নালিতাবাড়ির বর্ডার এলাকায় হাতি ঢুকে কিন্তু তখন কিন্তু হাতি আমরা দেখি নাই কারণ মনে হয় যে হাতির তখন খাবারের অভাব ছিল এখন খাবারের অভাব যে কারণে এখানে খাবারের জন্য তারা চলে আসে যাই হোক আমরা ট্রেনিং শুরু হলো ট্রেনিং আমাদের 303 রাইফেল মার্ক 4 রাইফেল এসএমজি এসএমসি এলএমজি এবং 36 হ্যান্ড গ্রেনেড এগুলো ট্রেনিং দেওয়া হয় এবং কীভাবে ট্রোলিং করতে হয় কীভাবে শত্রুপক্ষকে আক্রমণ করতে হবে সেগুলো শেখানো আমরা সেখানে 27 দিন ট্রেনিং নেব ট্রেনিং নেওয়ার পরে আমাদেরকে আবার ওটাকে ওরা বলতো জঙ্গল ট্রেনিং গারো বাঁধা নামক আর একটা জায়গা আছে সেই গারো বাঁধায় সেখানে জঙ্গল ট্রেনিং বলতে এটা আরো দুর্গম এলাকা সেখানে 2টা ভাগ করে আমাদের 2 দলের মধ্যে যুদ্ধের মহড়া হয় সেখানে আমরা 2 দিন ছিলাম
সেখান থেকে আবার ট্রেনিং ক্যাম্পে রংনাবাকে ফিরে আসি। ফিরে আসার পর আমাদেরকে সেখান থেকে মাচাং পানি, বারাঙ্গাপাড়া থেকে 3 কিলোমিটার দূরে মাচাং পানি নামক স্থানে আমাদের ক্যাম্প। সেখানে আমরা জঙ্গলের চতুর্দিকে জঙ্গল, সেই ক্যাম্পে আমরা আসি। তবে ওখানে সেই ট্রেনিং সেন্টার বা গারো বাঁধা বা মাচাং পানি একটা সবচেয়ে মারাত্মক জিনিস ছিল, সেটা হলো চেনা যোগ। এটা খুবই মারাত্মক, মানে যে কোনো সময়, বিশেষ করে ওয়াশরুমে গেলে, ওয়াশরুম তো যে চট দিয়ে ঘেরাও করে সেই রকম ছিল, ওই সবাই খেয়াল করতে যে চেনা যোগ করতে কোথা দিয়ে ঢুকে পড়ছে। আমরা মাচাং পানি আসলাম। মাচাং পানির থেকে আমরা প্রথম অপারেশন করি নালিতাবাড়ি উপজেলার টন্তন নামক স্থানে। আপনাদের কমান্ডার কে ছিলেন? আমি ছিলাম প্লাটুন কমান্ডার। কমান্ডার ছিলেন নেভির রিটায়ার্ড একজন সোলজার আলী হোসেন, ওনার বাড়ি ছিল আলবাগার। উনি ছিলেন কোম্পানি কমান্ডার, আমি একটা প্লাটুন কমান্ডার ছিলাম। প্রথম অপারেশনটা করি তন্তর। এখন কিন্তু নাকুগাঁও একটা স্থলবন্দর, এবং নালিতাবাড়ি থেকে শুরু করে নাকুগাঁও পর্যন্ত পাকা রাস্তা। তখন রাস্তা কাঁচা, মাঝখানে 3-4টা খাল আছে, সেইগুলি পানি খুব বেশি তোবার করতো, মানে এগুলি হেঁটে পার হতে হতো। বর্ষাকাল ছিল, বর্ষা বেশি ছিল। আমরা এসে তন্তর, তখন নদী, এটা হলো ভোগাই নদী, এটা নালিতাবাড়ির পাশে। তন্তরের এপাশে আমরা, ওই পাশে আরফান মাস্টার বাড়িতে পাকিস্তানি পায়খানাদার বাহিনীর ক্যাম্প। আমরা এপাশে জঙ্গল, নদীর কিনারে গিয়ে আমরা গুলি শুরু করি। ওদিকে হাতিবাগার ইপিআর ক্যাম্প, আর একটা হলো বাউরামারি। হাতিবাগার ইপিআর ক্যাম্পে কোনো ইপিআর ছিল না, কিন্তু বাউরামারিতে ইপিআর ছিল। সেটা আমরা যে জায়গায় অবস্থান নিয়েছি সেখান থেকে মাইল 6 দূরে। তো সেখানে আমরা গোলাগুলি শুরু করি। তখন রাত্রি 12টার উপরে নামে। গোলাগুলি শুরু করার পর তারাও গোলাগুলি শুরু করে, এবং কিছুক্ষণ পরে আমার ডান পাশে ছিল আবু বকর, বাম পাশে ছিল গোলাম মোস্তফা। দুইজনে মারা গেছেন, একজন নকলার, একজন শেরপুর। আবু বকর ভাই বয়স্ক ছিলেন, স্ত্রী পুত্র কন্যা এদেরকে রেখে গেছেন, আমাদের চেয়ে অনেক বড় ছিলেন, শিক্ষিত ছিলেন না। আর গোলাম মোস্তফা তখন ক্লাস 9 এখন, বাড়ির নকলা, কেউ মারা গেছে বছর 2 আগে। আমার ডান পাশে হলো আবু বকর ভাই, বাম পাশে হলো গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা হলো SLR, সেলফ লোডিং রাইফেল, আর আবু বকর ভাইয়ের কাছে হলো 303। তো গোলাগুলি শুনেছে আবু বকর ভাই, যে সে বারবার দাঁড়িয়ে পড়তে চায়, আমি জোর করে তাকে। আর গোলাম মোস্তফা কিছুক্ষণ পরে বলতেছে, ভাই আমার SLR থেকে তো গুলি বের হচ্ছে না। তো ঠিক আছে, বললাম যে এখন তো আর এটা ঠিক করা সম্ভব না, তুমি চুপচাপ শুয়ে থাকো। তো এর মধ্যে ওরা আলো হয়, আলো হয়, সেটা 2-3টা মারার পরে সব দিনের মতো পরিষ্কার হয়ে গেল। তখন দেখলাম যে আর থাকা ঠিক হবে না, আমরা আস্তে আস্তে চলে গেলাম। এরপর আমরা আলোঘাট, ময়মনসিংহের আলোঘাট উপজেলায় পড়েছে নাগলা ব্রিজ, এটা ভাঙার জন্য আমরা গেলাম, যাতে করে পাক হানাদার বাহিনী এই ব্রিজ অতিক্রম করে বর্ডারের দিকে না আসতে পারে। নাগলা ব্রিজ আমরা এক্সপ্লোজিভ দিয়ে 2 সাইডে, তারপরে এটা উড়াই দিয়ে আমরা চলে আসি। একদিন দিনের বেলা আমরা 7 জন, তখন তো কাঁচা রাস্তা, 7 জনের মধ্যে একজন শাহবাজ মারা গেছে, আর একজন হলো আব্দুল মতিন আছেন, আর একজন নকলার জিন্না সে আছে, একলিম শাহ মারা গেছে, আমি, আশরাফ, আর একজন হলো নুরুল ইসলাম, উনিও মারা গেছে, আর শাহবাজ। তা আমরা রাস্তার নিচ দিয়ে, অর্থাৎ পশ্চিম পাশ দিয়ে রাস্তা এগিয়ে যাচ্ছি। এমন সময় দেখি নদীর উপর দিয়ে পাক হানাদার বাহিনী হেঁটে আসতেছে। তখন দেখলাম যদি এখন ওরা গুলি শুরু করে, তাহলে বড়মারি পিয়ার ক্যাম্প থেকে ওরা চলে আসবে, আমরা মাঝখানে ট্র্যাপে পড়ে যাব। তখন আমরা ফিরে চলে যাই। এরপর আমরা আগস্টের 5 তারিখ আমাদের মাচাং পানি ক্যাম্প থেকে আমাদের কোম্পানি, আরও 2টা কোম্পানি, মোট 9টা ট্রাকে আমাদেরকে
ডুমনিকোড়া ভারতের একটা বিএসএফ ক্যাম্প, সেখানে নিয়ে যাওয়া। এটা 5 তারিখ সকালে। দুপুরে খাওয়া দাওয়া ওখানে করি। সন্ধ্যায় সেদিন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। আমাদেরই হলো, আমরা রাত্রি 12টার পরে বান্দরঘাটা ক্যাম্প আক্রমণ করব। সেখানে বান্দরঘাটা ক্যাম্প ডুমনিকোড়া বিএসএফ ক্যাম্প থেকে 2.5-3 কিলোর মতো হবে। বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। আমরা 12টার পর রওনা দিলাম। আমাদের সঙ্গে বিএসএফ এর কথা ছিল যে তারা শেলিং করবে আমরা যখন সিগন্যাল দেব। যাই হোক, আমরা যাচ্ছি, মাঝখানে একটা খাল আছে, খাল পার হওয়ার পরে তখন 150 গজ হবে ক্যাম্প। আজিজের নেতৃত্বে আর একটা কাট অফ পয়েন্ট, সেটাকে রাখলাম যাতে হালুঘাট থেকে আর কোনো আর্মি এখানে না আসতে পারে। আর আমরা 3 দিকে ঘেরাও দিয়ে দিলাম। 3 দিকে ঘেরাও দিয়ে আমরা গোলাগুলি শুরু করলাম, তুমুল গোলাগুলি। এর মধ্যে বিএসএফ শেলিং শুরু করে দিয়েছে। আমাদের 2-3টা ছেলে দৌড়িয়ে আসতেছিল। আবুল হোসেন পাকিস্তানিদের গুলিতে সে তার বুকটা ঝাঁঝরা হয়ে গেল এবং সেখানেই মারা যায়। তপন পোদ্দার বাংলায় বাড়ি, ইন্ডিয়ার শেলিংয়ে সে আহত হয়। অল্পের জন্য সে বেঁচে যায়, এখনও সে বেঁচে আছে। হয়তো ওই 3 দিকে ঘেরাও করে, একদিকে তো ওরাই, আর 3 দিকে ঘেরাও করে গোলাগুলি শুরু করি। আমার এক পাশে ছিল পরিমল বর্মন, বাড়ি ঝিনাইগাতি উপজেলায়। আরেক পাশে ছিল সেকান্দর আলী। পরিমল আমাকে বলছে, দাদা দেখেন দেখেন, ওই দেখা যায়। তখন ভোর হয়ে গেছে। ওই বলা উঠছে, তার কপালের এদিক দিয়ে গুলি একটা পাশে চলে। আর সেকান্দর ঠিক এক কাজটাই ভুলটা করলো, সেও মারা গেল। শেষে যখন সকাল হয়ে গেল তখন দেখলাম এখানে আর থাকা নিরাপদ না। আর ওইদিকে আজিজ যে কাটক পার্টিতে ছিল সেও শহীদ হয়ে গেল, অন্যরা কিছু হয়নি। আমাদের মোট 7 জন শহীদ হয়েছিলেন সেদিন। আমরা আস্তে আস্তে ফিরে চলে গেলাম সেই বান্দরঘাটা হালুয়াঘাটে। এরপর আমরা নকলা, শেরপুরের একটা উপজেলা, নকলা উপজেলার উদ্দেশ্যে রওনা দিলাম। নকলা উপজেলার পলাশকান্দি নামক স্থানে পাক বাহিনীর একটা ক্যাম্প ছিল, সেখানে আমরা আক্রমণ করি। আমাদের পরিস্থিতিটা ছিল হিট অ্যান্ড রান, আক্রমণ করো এবং দৌড়ে এসো। অর্থাৎ তাদেরকে তটস্থ রাখা, তারা যেন মনে করে যে বাঙালিরা বসে নেই, তারা আমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত আছে। তো পলাশকান্দিতে আমরা তাদের আক্রমণ করলাম। রাজাকারও বেশি ছিল, কিছু রাজাকার মারা গেল এবং পাক হানাদার বাহিনীরও বেশ কয়েকজন আহত এবং নিহত হলো। আমাদের কারো কোনো ক্ষতি হয়নি। আমরা সে পাকার চলে গেলাম এবং ওখানে একটা জায়গাটার নাম ঠিক এখন খেয়াল নেই, সেখানে রাত্রে থাকলাম আমরা। একটা জিনিস ছিল যে কোনো জায়গায় গেলে সাধারণ মানুষ আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করত এবং তারা বিভিন্ন খোঁজ রাখতো যে অন্য কেউ কোনো আমাদের পাইকে বা আস্তানার খবর পাইকে। এটা সাধারণ মানুষ মুষ্টিমেয় কিছু ছাড়। পরে আমরা পরের দিন চলে আসলাম মাচাক বাড়িতে। তারপরে আবার আমরা গেলাম রামচন্দ্রপুর, একটা এপিআর ক্যাম্প নদীর ওই পারে। রামচন্দ্রপুর এপিআরও আছে, পাক হানাদার বাহিনী আছে। সেখানে আমরা আক্রমণ করলাম, রাত্রের বেলা আক্রমণ করি। এভাবে প্রায় প্রতিনিয়তই কোনো না কোনো জায়গায় আমরা আক্রমণ করেছি। পরবর্তীতে 3রা নভেম্বর তেল্লিখালি নামক একটা এপিআরের ক্যাম্প, সেখানে আমরা আক্রমণ করলাম। সেখানে আক্রমণেরই হলো হয় মরবো না হয়তো জিতবো। আমরা চতুর্দিক দিয়ে সেই ক্যাম্পটাকে ঘিরে ফেলার পরে এখানে তুমুল যুদ্ধ হলো। আমরা পাক হানাদার বাহিনীর প্রায় 25 জন সেখানে নিহত হলো, আর বাকিদেরকে আমরা ধরে ফেললাম। ইন্ডিয়ান সেনাবাহিনী আমাদেরকে শেলিং সাপোর্ট দিয়েছে এবং সেখানে আমাদের আলাউদ্দিন এবং বাদশাহ নামে 2 জন শহীদ হন। নমির উদ্দিন বাড়ি শেরপুরেই, মানে অল্পের জন্য বেঁচে যান, আহত হন। মাথার গুলিটা সোজা না গিয়ে এদিকে স্লিপ করে চলে গেছে, এই গত বছর সে মারা গেছে। এরপর আমরা ফুলপুর উপজেলার নদীর পাড়ে গোয়াতলায় আসলাম। সেখানে বেশ কিছু মারোয়ারি ছিলেন, তাদের বড় বড় টিনের ঘর, তারা তো আর নাই। বেশ কয়েকজন রাজাকারকে ধরা হলো, নদীর পাড়ে নিয়ে এসে গুলি না বেয়ানেট চার্জ করে পেটের মধ্যে 7 জনকে মেরে ফেলল।
পরে আমরা আবার ব্যাক করলাম। তারপর এইভাবে আমরা আরও ছোটোখাটো বেশ কিছু যুদ্ধ করেছি। 6 ডিসেম্বর আমরা আমাদের কোম্পানি নিয়ে, আমাদের সঙ্গে ছিলেন ডাক্তার আব্দুল্লাহ মাহমুদ বীর প্রতীক, উনি আমাদের শিবুদ্দিন কাকিলাখোলা, তার চাচাতো ভাই শহীদ খুররম বীর বিক্রম 10 ডিসেম্বর জামালপুরে শহীদ হয়েছে, এবং হামিদ। তো আমরা সেখান থেকে 7 তারিখ নালিতাবাড়িতে আসলাম। নালিতাবাড়িতে আসার পরে দেখলাম যে আলাদার বাহিনী তারা সেখান থেকে চলে গেছে। 7 তারিখ সেখানে অবস্থান করার পরে 8 তারিখ রাত্রে আমরা নকলার উদ্দেশ্যে রওনা দিলাম। নকলায় আসার আগেই পাক হানাদার বাহিনী চলে গেছে। পরে সেখান থেকে আমরা সেই পলাশকান্ত, সেখানে খবর পেলাম বেশ কিছু রাজাকার আছে। আমরা বোধহয় 100-র উপরে রাজাকারকে সেখানে বন্দি করে মারিনি, তাদেরকে বন্দি করে রাখা হয়। পরবর্তীতে আমরা ব্রহ্মপুত্র নদী পার হয়ে পিয়ারপুর রেল স্টেশন সেখানে আসে, দেখি কয়েকশো লোক সেখানে। আমরা কী ব্যাপার আপনারা এখানে? বলে যে ওই যে ঘুমটিঘর 2জন পাক আর্মি আছে। তা আমরা তাদেরকে সারেন্ডার করতে বললাম, ইংরেজিতে উর্দুতে বললাম, সারেন্ডার তারা করলাম। আমিনুল ইসলাম নামে একটা ছেলে নকলার থেকে আমাদের সঙ্গে আসতেছিল, বয়স কত হবে 13-14। সে আমার কোনো ভাইজান, আমি গাছে ভালো উঠতে পারি, আমাকে একটা গ্রেনেড দেন। আমার না, তুমি গ্রেনেডটা ফুটে গেলে তো তুমি মারা যাবে না, দেখ একটু শিখাই দেন। এখন পিরারপুরি পরে তাকে 2টা গ্রেনেড দিলাম, হাফ প্যান্ট পকেটে সে নিয়ে। ঘুমটি ঘরের 3 দিকে খোলা থাকে, একদিকে বন্ধ থাকে রেল স্টেশনে। সে ওই যেদিক দিয়ে বন্ধ সেই দিকে সে উপরে উঠলো, উপরে ছাদের থেকে প্রথম একটা গ্রেনেড ছিল, দ্বিতীয়টা আরেকটা ছিল, আরেকটা জানলা দিয়ে ছেড়ে নামলো, এবং আমরা কাছে গিয়ে দেখলাম যে 2জন পাক হানাদার বাহিনী মারা গেল। এখানে একটা জিনিস, যে তাদের সঙ্গে যে টাকা পয়সা ছিল সেগুলো তারা পুড়িয়ে দিয়েছে, ঘড়ি ছিল, ঘড়িগুলো তারা ভাঙছে। আমরা অস্ত্র দুটো শুধু পেলাম। সেখান থেকে হেঁটে হেঁটে আমরা 9 তারিখ রাত্রে মুক্তাগাছায় আসলাম। মুক্তাগাছায় আসার পরে সেখান থেকে ময়মনসিংহ যেতে হবে। ময়মনসিংহ যাওয়ার জন্য সেখানে যে ওসি ছিল বললাম আমাদের, সে 3টা বাস জোগাড় করে দিল। আমরা ময়মনসিংহ আসলাম। ময়মনসিংহ এসে ইপিআরের যে ময়মনসিংহের যে হেডকোয়ার্টার সেখানে অবস্থিত ছিলাম। আমাদের সঙ্গে ছিল ক্যাপ্টেন বালজিৎ সিং। আমরা একজন বেলোচ ক্যাপ্টেনকে ধরলাম, ধরার পরে বালজিৎ সিংয়ের কাছে নিয়ে গেলাম। বালজিৎ সিং বলল যে মারার দরকার নেই তাকে, কারণ সে সারেন্ডার যেহেতু করেছে। অর্থাৎ যুদ্ধের নিয়ম হলো যে আত্মসমর্পণ করবে তাকে মারতে নাই, আর যে আত্মসমর্পণ না করে আমাকে আক্রমণ করার চেষ্টা করবে তাকে মারতে হবে। তো পরে তাকে আর কি মারা হলো না। পরে আমরা ঢাকা এখন যে সোজা রাস্তা, এই রাস্তাটা ছিল না, তখন টাঙ্গাইল হয়ে ঘুরে আসতে হতো। আমরা ময়মনসিংহ 2 দিন থাকলাম। 13 তারিখ রাত্রে আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিলাম। টাঙ্গাইলও তখন সূত্রমুক্ত। 15 তারিখ রাত্রে আমরা চন্দ্রায় আসলাম। চন্দ্রার থেকে 15 তারিখ রাত্রে পৌঁছলাম। ভোরবেলায় আমাদের বলা হলো একদল পাকিস্তানি সৈন্য রাস্তা পার হয়ে ঢাকা ঢোকার চেষ্টা করছে, তোমরা যাও তাদেরকে পেলাম। পরে আমরা সেখানে গেলাম। তখন আমরা বলতে আমার নেতৃত্বে এক প্লাটুনে গেল। এক বাস নিয়ে যাওয়ার পরে দেখলাম যে রাস্তা ক্রস করতেছে। তারা নেত্রকোনার দুর্গাপুর থেকে হেঁটে হেঁটে লুকিয়ে রাতের অন্ধকারে এত দূর হেঁটে আসছে। তারা ক্ষুধার্ত, তারা ক্লান্ত। আমরা রাস্তার পার হওয়ার ওখানে 39 জনকে ধরে তাদেরকে বেঁধে কয়েকজন রেখে বাসের ওখানে রেখে, আর বাকিগুলো দৌড়ায় সরকার টেক নামক একটা জায়গা আছে। তখন নাকি এইসব বিল, আর এখন তো ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আমি 2023 একবার গিয়েছিলাম। সেখানে তারা গিয়ে একটা ত্রিভুজ আকৃতির বিল, 3 সাইডে উঁচু, এক সাইডের থেকে বিল শুরু করে একদম চতুর্থীয় বিল, আর আখের খেত। তা আমরা 3 পাশে করে ঘেরাও করে তারপরে তাদেরকে সারেন্ডার করার জন্য সাদা কাপড় লাগাইলাম।
তারা সারেন্ডার করলো, গোলাগুলি শুরু হলো। সেখানে একটা মাটির ঘর ছিল, সেই ঘরে একটা ছেলে ছিল। ওরা এতই খারাপ যে ওই ছেলেটাকেও তারা গুলি করেছে। তার ভাগ্য ভালো যে গুলিটা পায়ে করেছে, যে কারণে সে বেঁচে গেছে। পরে আমরা 2 ইঞ্চ মর্টারের শেলিং করলাম। শেলিং করার পরে যে কজন ছিল দৌড়াদৌড়ি শুরু করলো। শুরু করার পরে 11 জনকে মানুষ পিটিয়ে মেরে ফেললো, যে বিলের মধ্যে পড়ে গেছে পানির মধ্যে। পাবলিক তো চতুর্দিক থেকে আমাদের পিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তখন বোধহয় বেলা 4টে বাজে, 16ই ডিসেম্বর। আমরা জানি না যে দেশ স্বাধীন হয়ে গেছে। মানে আমি এবং শাহবাজ, আমার হাতে SMG, ওর হাতে হলো SLR, 2 জন কাজ করে আখের খেতে ঢুকলাম যে আর কেউ আছে কিনা। 13 জনকে ধরে পাঠিয়ে দিলাম। তো আখের খেতে ঢুকে দেখি একজন ক্যাপ্টেন ইয়াং শুয়ে আছে, মনে হয় মরে গেছে আর কি। কাছে আমরা 2 জন তো একদম কাক করে নিয়ে গেছি। হঠাৎ করে সাথে পকেটে হাত দিয়ে দেখা গেল যে সে বেঁচে আছে। শাহবাজ তার SLR-এ 20টা গুলি তার বুকের মধ্যে ছিল, অথচ সে যদি সারেন্ডার করতো তার কিন্তু আমরা মারতাম। তার কাছে রিভলভারটা আমরা নিয়ে নিলাম, পরে চলে আসলাম। তখন এলাকার লোকজন আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছিল, খেয়ে তারপর আসলাম। আসার পরে মেহেরপুর রোড হয়ে, সাভার মেহেরপুর রোড হয়ে আমরা আমাদেরকে আগারগাঁও, যেখানে এখন পরিকল্পনা কমিশন সেখানে আমাদের 3টা বাড়িতে অবস্থান নিলাম। আর যাদেরকে 52 জনকে ধরা হলো তাদেরকে ক্যাপ্টেন বালজিৎ সিংয়ের কাছে দিয়ে দিলাম। পরের দিন সকালে, তখন এই সংসদ ভবনে, যেটা তখন নির্মাণাধীন ছিল, ক্যাপ্টেন বালজিৎ সিং এবং তার BSF-এর বাহিনী সেখানে অবস্থান নেয়। আর আমরা সেখানে, সেগুলো ছিল যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, তখন নাম ছিল PG হাসপাতাল। এই হাসপাতালের ডাক্তারদের কোয়ার্টার ছিল। সে কয়েকটা কোয়ার্টার নিলাম, দেখলাম যে বেশ গাড়ি পড়ে আছে। সকালবেলা আমি, মাহমুদ ভাই, রশিদ, তখন কিন্তু আমি কোম্পানির দায়িত্বে, আলী হোসেন ভাই অন্য কোম্পানিতে চলে গেছি, আর রশিদ আমার ছিল টুয়াইসি। ওই গাড়িটা নিয়ে আমরা 4 জন, ড্রাইভার ছিল একজন মুক্তিযোদ্ধা আমাদের সঙ্গে, ঢাকা শহরে বের হল। বের হওয়ার পরে হামিদ ভাই নেমে গেল ওই এক বিচারপতির বাসায়, উনি যাবেন, ওনার আত্মীয় হয়, ওখানে নেমে গেলেন। ওখান থেকে আমরা আসলাম শহীদ মিনারে। শহীদ মিনারে হাজার হাজার লোক, ছেলে মেয়ে, সব জনতা। আমার কাছে একটা জিনিস এখনো ভাবায়, ইয়াং মেয়েরা আমাদেরকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। এখন আবার কান্না। তো আজকের দিনে যেটা ভাবা যায় না, নিজের বোন তো ভাইকে চুমু খায় না, কিন্তু তারা আনন্দে এতই আত্মহারা যে দেশ স্বাধীন হয়েছে, আমার ভাইয়েরা যুদ্ধ করেছে। এখন ওখান থেকে আমরা গেলাম যে ফুলবাড়িয়া রেল স্টেশন, যেটা তোমরা দেখো, মুজাফর ভাইয়ের তো দেখছি। ফুলবাড়িয়া রেল স্টেশন ছিল, কমলাপুর তখন হয়নি। সেখানে কাছে যে বাড়ি থেকে কয়েকজন লোক বললো যে একটু মহিলারা দেখতে চায়। তা আমাদেরই ছিল যে কারো বাসায় ঢোকা যাবে না, সেখানে শত্রু থাকতে পারে, আমরা তাদের আসতে বলো। আর কয়েকজনে 3-4 জন রাজাকারকে গর্ত ভরে সেখানে পুঁতে ফেলছে। সেখান থেকে আমরা গেলাম এয়ারপোর্টে, তখন এই তেজগাঁ এয়ারপোর্ট, আজকের এয়ারপোর্ট। সেখানে পাকিস্তান হানাদার বাহিনী তারা অ্যান্টি এয়ারক্রাফট গান নিয়ে দাঁড়িয়ে আছে, আর ইন্ডিয়ান সেনাবাহিনী চতুর্দিকে আছে। সেখান থেকে দেখি পরে আমরা সেই আগারগাঁয়ে ফিরলাম। ফিরে দেখি আমাদের রশিদ নামে একটা ছেলে, যাদেরকে আমরা সেন্ট্রি হিসেবে রেখেছিলাম, যে দেখবে কোনো সবগুলো গাড়ি তুমি চেক করো। সে একটা গাড়ি যাচ্ছিল, গ্লাস নামাইতে বলছে, মাথাটা ঢুকেছে, আর তার দিক দিয়ে গুলি করে গাড়ি চলে গেছে, সে মারা গেছে। স্বাধীন হলো, কিন্তু সে তার বাড়িতে ফিরতে পারলো না।
তারপর আমরা 19 তারিখ ঢাকা থেকে ময়মনসিং ব্যাক করে ওখানে যে সার্কিট হাউস ময়দান আছে, একটা সার্কিট হাউস মাঠ, তার পাশে হইল টিচার্স ট্রেনিং কলেজের হোস্টেলে আমরা 2 দিন থাকলাম। 22 তারিখে আমি এবং আমার সঙ্গে যারা শেরপুরে ছিলেন আমরা অস্ত্র জমা দিয়ে রেল স্টেশনে গিয়ে ট্রেনে গেলাম। তখন তো বড় বড় চুল, টিকিট করতে গেলাম, যে টিকিট দেয় সে বললো আপনাদের টিকিট লাগবে না। আমি বললাম টিকিট ছাড়া আমরা যাবো না। তারপরে বাড়িতে গেলাম। এই মোটামুটি কাহিনী। যে আপনি মুক্তিযুদ্ধে গেলেন সেই সময় আপনি কিসে অনুপ্রাণিত হয়ে? রাজনীতিতে যুক্ত ছিলাম। 62 শিক্ষা আন্দোলন, তখন আমি ক্লাস 7-এ পড়ি। 66 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন। যেহেতু রাজনৈতিকভাবে সচেতন ছিলাম সেহেতু সেটাই আমাকে অনুপ্রাণিত করেছে। এর মাঝখানে আরেকটা কথা, আমার মা, আমি তো প্রথম সন্তান, আমাকে একটা লকেট দিয়েছিল, মানে তাতে আমার নাম লেখা ছিল হিরো, আমার ডাক নাম হিরো দিয়েছিল, যদি দরকার হয়। সেটা আমি 150 টাকায় বিক্রি করেছিলাম। তারপরে আমি বিএসসি পরীক্ষা দিলাম 72-এ। দেওয়ার পরে আবার যেহেতু রাজনীতি করবো এটাই ইচ্ছা, পরে আবার শেরপুর কলেজে আবার বিএ ভর্তি হলাম। বিএ ভর্তি হয়ে ছাত্র সংসদের ভিপি নির্বাচন করে নির্বাচিত হলাম। তারপর আবার বিকমও ভর্তি হয়েছিল, কিন্তু বাড়ির থেকে ওরা মানে বকাঝকা করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়াশোনা করি। তারপর তো 77-এ ব্যাংকে জয়েন করি। 83 সালে আমি চাকরিরত অবস্থায় ব্যাংকের পারমিশন নিয়ে ল পাস করি, কিন্তু সনদ নেইনি। এই কারণে, যেহেতু ওখানে একটা এফিডেভিট করতে হয় যে আমি কোনো সরকারি কাজে যুক্ত নাই, যে কারণে আর এটা সনদ দেওয়া হয়নি। কিন্তু ছোট মানুষ, কিন্তু মনে করি বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ভুল জেওসি, সে যে এসডিপিও হলো সাব ডিভিশনাল পুলিশ অফিসার, যে এসপি, যে ডিসি, যে সিও, তখন এখন যে উপজেলা নির্বাহী হচ্ছে তখন ছিল সিও রেভিনিউ, সিও ডেভেলপমেন্ট, 2 জন ছিল একটা করে থানা। তারা তো পাকিস্তানিদের সহায়তা করেছে। 2-4 জন সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অর্থাৎ ক্যাডার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, তারা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। তাদের কাউকেই রাখা ঠিক হয় না। যদি না রাখতো, এবং পাকিস্তান থেকে যারা ফেরত এসেছে, রিপ্যাট্রিয়েশনে যাদেরকে এনেছে এরশাদ সহ, তাদেরকে আনা ঠিক হয়নি, এবং এই আনাটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। নতুন প্রজন্মকে আপনি কি পরামর্শ? নতুন প্রজন্মের কাছে কথা, তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করো এবং জাতিকে সেভাবে গঠন করো। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।